সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন আমরা সবসময় চেষ্টা করি চিকিৎসা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে, সেই সাথে আপনার জীবনযাত্রা কতটুকু পরিবর্তন করলে আপনি সুস্থ থাকতে পারবেন, সুন্দর থাকতে পারবেন। এবং সেই সাথে আজ আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কিশোরীদের নিয়ে কথা, অর্থাৎ কিশোরীরা কিভাবে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, সেটি হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছে আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার লায়লা আরজুমান্দ বানু 1951 সালে মার্চ মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1975 সালে বরিশাল মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে অপস অ্যান্ড গাইনি বিভাগের অধ্যাপক ও চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। ম্যাম, কিশোরী বলতে আসলে কি বোঝায়? কোন বয়সটাকে আমরা বলতে পারি যে ধরেন 10 থেকে 15 বছর, এই বয়সটাকে আমরা বলছি কিশোরী। সো কোন বয়সটাকে আমরা বলে থাকি আসলে এটা হচ্ছে 10 থেকে 19 এই বয়সটা হচ্ছে। কারণ একবার আমাদের মনে আছে WHO এর একটা প্রোগ্রামে আমরা দিল্লি গিয়েছিলাম এবং সেখানে গিয়েই তো বয়সটা ঠিক করা হলো যে আসলে আমরা কোন বয়সকে বলবো কিশোরী, 9 থেকে 18 নাকি 10 থেকে 19 না 10 থেকে 20। তো আলটিমেটলি ঠিক হলো যে এটা আমরা 10 থেকে 19 বছর বয়সটাকে আমরা কিশোরী বয়স বলবো আর কি। কারণ এই বয়সটাতেই নানান ধরনের সমস্যা হয়, অনেক সময় বুঝতে পারে না, মাও বুঝতে পারে না, বা পরিবারের অন্যান্য মানুষ সবাই বুঝতে পারে না, কিন্তু মেয়েটি হয়তো একটা সমস্যা নিয়ে থেকেই গেছে, সে জানেও না যে সেটা ভবিষ্যৎ জীবনে তার হয়তো বা অনেক জটিলতার সৃষ্টি করতে পারে। 12 বছর বয়স যদি কারোর হয়ে থাকে, সেটা কিশোরীদের ক্ষেত্রে যদি আমরা বলি, তাদেরকে আমরা বলি প্রিটিন। যখন তার বয়স 13 হয় তখন তাকে আমরা বলছি যে সে টিনেজার হয়ে গেছে। সো প্রিটিন যারা থাকে তাদের মানসিক সমস্যা বা শারীরিক যে পরিবর্তন হয়ে থাকে সেটাকে কিন্তু আমরা খুব একটা প্রায়োরিটি দেই না বা গুরুত্ব দেই না। এক্ষেত্রে আপনার আসলে অভিমত কি? আসলে এই সময়টাই বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এই সময়টা আমরা বলি যে একটা ভালনারেবল এজ। কিশোর বা কিশোরী, বিশেষ করে কিশোরীদের নানান ধরনের শারীরিক পরিবর্তন হয়, যেটা সবচেয়ে বড় পরিবর্তন যে মাসিক শুরু হয়ে যায়। তারপর নানান ধরনের মানে যেগুলো আমরা বলি স্টিগমা বলি বা উপসর্গ সেই ধরনের হয়। তো আমাদের এই সময়টা আসলে একটা কিশোর বা কিশোরীকে নিয়ে আমাদের খুব বেশি চিন্তা ভাবনা করতে হয়। এই সময়টা মাকে মানে তার মেয়েকে অনেক সময় দিতে হবে, তাকে বোঝাতে হবে। এক নম্বর যদি আমরা ধরি, যেটা বললাম যে মাসিকের ব্যাপারটা, একটা মাসিকের সময় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় বা কী ধরনের কাজ করলে ভালো, কী ধরনের খাবার খেলে ভালো বা চলাফেরা, অনেক সময় একটা ভুল ধারণা আছে যে এই সময় কিচ্ছু করা যাবে না, সব কিছু বন্ধ। তো এটা তো ঠিক না। আমাদের চিকিৎসকরা আমরা বলেই থাকি যে এই সময় তার কোনো রকম সমস্যা নেই, তবে হয় কি যে যাতে সে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার যাতে রোগ না হয়, সেই জন্য তাকে সাবধানে থাকতে হবে। আরেকটা হলো যে এই সময়টা কিন্তু মানসিক পরিবর্তনটা খুব বেশি হয়, কারণ হঠাৎ করে সে দেখে যে তার অনেক কিছু মানে পরিবর্তন হচ্ছে। এখন এই পরিবর্তনটা নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। মাসিকের সমস্যাটা ওটা একটা বড় সমস্যা। একটা মেয়ের ওই যে যদি তার এন্ডোমেট্রিওসিস থাকে, তার তো প্রচণ্ড ব্যথা, ব্লিডিং নিয়ে সে সবসময় কাতর হয়ে থাকবে। আর এই সময় আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিসিওটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। তো এটাতে হয় কি যে দুটো ওভারিতেই ছোট ছোট নেকলেসের মতো একদম মানে সাজানো ছোট ছোট সিস্ট থাকে, কিন্তু সেই সিস্ট কিন্তু এমনি অন্য সিস্টের মতো না যে ওটা অপারেশন করতে হবে। ওটা চিকিৎসা করলে, ওষুধের দ্বারা চিকিৎসা করলে অনেক সময় চলে যায়। কিন্তু মেয়েটার যেগুলো সমস্যা হচ্ছে সেটা হচ্ছে তার মাসিক খুবই অনিয়মিত হয়। যেমন 1 মাস হলো তো দেখা গেল যে শুরু হলো তো আর থামছে না, আবার যখন থামছে তো 5-6 মাস পার হয়ে যাচ্ছে। আর অনেক বেশি মানে অতিরিক্ত রক্তস্রাব হওয়াতে অনেক সময় সে রক্তশূন্য হয়ে যাচ্ছে, সে পড়াশোনা ঠিকমতো করতে পারছে না, স্কুলে যেতে পারছে না। এটা একটা বেশ সমস্যা পিসিওর। আর ওজন বেড়ে যায়, এই সময় ওজনও বেড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে তার স্কিনটা মানে ত্বকটা কালো হয়ে যাচ্ছে। আর যেটাকে আমরা পিগমেন্টেশন বলি, হ্যাঁ, কিছু এক্সট্রা পিগমেন্টেশন হচ্ছে, কিছু অবাঞ্ছিত লোম হচ্ছে ছেলেদের মতো। কারণ ওই সময়টা হয় কি ছেলেদের হরমোন বেশি থাকে এই পিসিও পেশেন্টদের। তো কাজে তার কারণে দেখা যাচ্ছে যে অনেকের চুল পড়ে যাচ্ছে, অনেকের অবাঞ্ছিত লোম হয়। এমন অবস্থা হয় যে মেয়েটা, এখন তো অনেকেই মাস্ক পরে বলে বোঝা যায় না, কিন্তু আগে তো এই অভ্যাসটা ছিল না,
দেখা যেত যে মেয়েটা একদম মুখ টুক ঢেকে এমনভাবে আসছে যে তার মুখ প্রায় দেখাই যায় না, চোখ শুধু মানে চোখ ছাড়া। তো সে খুব বিব্রত বোধ করে, স্কুলে যেতে চায় না, কোনো রকম সামাজিক ফাংশনে এসে যায় না, এবং সবসময় মনে করে যে আমি কি করবো, এর কি প্রতিকার কি। আগে আসলে অতটা প্রতিকার ছিলও না। আর আরেকটা যেটা বললাম যে ওজন, আমি গত সপ্তাহে একটা পেশেন্টের অপারেশন করতে গেলাম আমরা, সে ওর বয়স হচ্ছে 11 বছর আর ওজন হচ্ছে 123 কেজি। তো শেষ পর্যন্ত ওকে যে অ্যানাস্থেটিক যে তিনি মানে তাকে ফিটই করলেন না, যে তুমি 3 মাস ওজন কমায় আসো তারপরে, কারণ ওর গলার কাছে মানে টিউব দেওয়ার মতো জায়গা নেই। আমাদের অ্যানেস্থেটিক একটা নিডল আছে যেটা আমরা দিই, সেই নিডলটা পুরো চলে যাচ্ছে কিন্তু পৌঁছাতে পারছে না জায়গা মতো। যে দেখা যাচ্ছে মা খুব স্লিম সুন্দর, মায়ের কোনো প্রবলেম নেই, মেয়ে অথচ এরকমভাবে মুটিয়ে গেছে আর কি। তো আমি তখন বলি যে আপনি নিজে ভালো থাকছেন, সাথে সাথে আপনার মেয়েটাকে তো আপনার দেখা উচিত ছিল। আর একবার মোটা হতে শুরু করলে তখন কিন্তু সে মানে একটু বেপরোয়া হয়ে যায়, মানে মা বলবে যে আমার কথা শোনে না, কাজ করে, যে ঘরের কাজ করান, কাজ করবে, খাবে কম, কাজ করবে বেশি, তাহলে তার মোটা হবে না। তাহলে কি না শুধু ফাস্ট ফুড খায় আর আমার কোনো কথা শোনে না, সেটা অবশ্য ঠিক না। আর মাকে তো কথা শোনাতে হবে, বুঝাতে হবে। আসলে এখানে কিন্তু রাগারাগি করাটা কোনো ব্যাপার না। এই সময়টা যে মুড সুইংয়ের ব্যাপার থাকে কিশোরীদের, এই সময় তারা একটু মেন্টাল, অনেকে আছে এই সময় ঘর ছেড়ে, বিশেষ করে ছেলেরা তো অনেক সময় ঘর ছেড়ে চলে যায়, মেয়েটাও দেখা গেল অনেক সময় তার বান্ধবীর বাসায় গিয়ে 4-5 দিন থাকতে চলে গেল। তো এই সময়টা যে মানে মনে হয় যেন মানে খুবই যে আমাকে কেউ দেখছে না, আমাকে কেউ কেয়ার করছে না, অথবা বেশি কেয়ার করছে, দুটোই কোনোটা উচিত না। মানে যেটা স্বাভাবিক সেটাই করা উচিত। দেখা গেছে যে একটা কিশোরী মেয়ের যদি তার যে ওজন আছে তার 1/5 যদি সে কমাতে পারে, তখন দেখা যায় তার মাসিকটা রেগুলার হয়ে যাচ্ছে, তার এই সমস্ত অবাঞ্ছিত লোম থাকে না, এবং সে একেবারে ঝরঝরা হয়ে যায়, মানে তার পিসিওর প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যায়। তো কাজেই এই লাইফস্টাইল মডিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা যেটা বলি যে ভাজা পোড়া খুব বেশি ফ্রাইড জিনিস না খাওয়াই ভালো, ঘরের খাবার খাওয়া ভালো। মানে সে কিছুটা এক্সারসাইজ করবে, হাঁটাহাঁটি করবে, এগুলো সব একটু করলেই কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন একটু চেঞ্জ করলেই তার দেখা যায় যে অনেকটা ভালো হয়ে গেছে। তো কাজেই এই সমস্ত বলার জন্য যেটা আমরা করি যে কিশোরীদের জন্য অ্যাডোলেসেন্স বলা হয়, যে এটা গভর্নমেন্টেরও খুব ভালো ভালো প্রোগ্রাম আছে অ্যাডোলেসেন্স। তারা আমরা মানে অ্যাডোলেসেন্স সেল বলে, সব হাসপাতালেই একটা সেল থাকার কথা, অনেক জায়গায় আছে। আর আমরা স্কুল প্রোগ্রাম করি, মেয়েদের সাথে কথা বলি, বুঝাই। তারপরে গার্মেন্টস যেটা বললাম যে যেখানে বেশি মেয়েরা একসাথে থাকে তাদেরও বুঝাই। ম্যাম, সচেতনতামূলক বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন, এক্ষেত্রে আপনাদের সঙ্গে আসলে আপনাদের টিম মেম্বার কারা কারা? টিম মেম্বাররা সাধারণত বেশিরভাগই আমাদের জুনিয়র ডক্টররা থাকে, অনেকে গাইনোকোলজিস্ট হয়ে গেছে, অনেকে হবে পড়াশোনা করছে, কারণ এই সাবজেক্টটা তো আসলে গাইনি রিলেটেড। তো এখানে ওরা যদি সে নিজে তার নলেজ না থাকে তাহলে সে পেশেন্টদের তো বোঝাতে পারবে না। আর পেশেন্টদের বোঝানো, যেটা কাউন্সেলিং বলি আমরা, মোটিভেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। কাউন্সেলিং করে একটা মেয়েকে আমার কাছে এসেছিলো, যে বললাম তারও সে 125 কেজি ওজন, আর মেয়েটা সে একটু লম্বা ছিল কিন্তু অনেক তো ওজন, 125 কেজি। আমি ওকে বললাম যে দেখো তুমি দেখতে এত মিষ্টি চেহারা তোমার, তুমি 6 মাসের মধ্যে ওজন কমিয়ে আমার কাছে আসো। তারপর সত্যি সত্যি সে একদম সিরিয়াসলি জিমে গেছে, খাওয়া দাওয়া কমিয়েছে, খেলাধুলা করেছে, সব কিছু করে পরে মেয়েটা আসছে, আমি চিনতেই পারিনি। মানে সে এত চমৎকার বিউটিফুল হয়ে গেছে যে মানে ওজন কমাতে কমাতে একেবারেই তখন তার কত 56 বা 60 কেজির মতো ওজন। অনেকেই এখন কিশোরীদের নিয়ে একটু বেশি সচেতন, কিন্তু সেই সচেতনতার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় হিতে বিপরীত হয়ে থাকে। তো এই বিষয়ে আপনার পরামর্শ কি, যে আসলে তাদেরকে আসলে কিভাবে আমরা গাইড করতে পারি, যেটির মাধ্যমে তারা মানসিকভাবে যেন খুব সুস্থ থাকে, স্টেবল থাকে, এবং শারীরিকগতভাবেও যেন তারা সুস্থ থাকে? স্কুল প্রোগ্রামে এটা খুব ভালো কাজ করে, যে অসচেতনতা আমরা অনেক বাড়াতে পারি। তাহলে হয় কি যে ওদের সাথে কথা বলে ফ্রিলি আমরা কথা বলতে পারি। আর কিশোরীদের আসলে নানান ধরনের সমস্যা, যেটা আমরা বলেছি যে পিসিও থেকে শুরু করে, তো এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে চিকিৎসার ক্ষেত্রে মোটামুটিভাবে কিন্তু একই চিকিৎসায় দুটো অসুখই ভালো হয়ে যেতে পারে। যেমন লাইফস্টাইল মডিফিকেশনে কিন্তু তার পিসিওটাও কমবে, এবং তার এদিকে এন্ডোমেট্রিওসিস যেটা ছিল সেটাও তার অনেক বেটার
পজিশনে আসে। এছাড়া যার নানান ধরনের কিছু থাকে, যেমন অনেক সময় এই সময়টা খুব রেস্টলেস থাকে, চিন্তা ভাবনা করতে পারে না, ঠিক আছে, লেখাপড়া করে না, তো কাজে তাকে একটু কাউন্সিলিং করতে হবে, একটু বোঝাতে হবে, একেবারে প্রথমেই সাইকিয়াট্রিস্টের কাছে নিতে হবে যেমন নেই। ফ্যামিলি একটু সচেতন হতে হবে যে হ্যাঁ আমার মেয়েটা একটু মোটা হয়ে যাচ্ছে, তাকে বোঝাতে হবে। ধমক দিয়ে বা করে বলে যে না তুমি এটা খেতে পারবে না, ফাস্টফুড বন্ধ করে দিলাম, সেটা করলে হবে না, ঠিক আছে। যেভাবে সে খাচ্ছে ফাস্টফুড, একটু ফ্রিকোয়েন্সিটা কমাতে হবে, যে তুমি এখন এরকম প্রত্যেক দিন খাচ্ছ, তুমি সপ্তাহে 2 দিন খাবে, তারপর আস্তে আস্তে সপ্তাহে 1 দিন, এভাবে করে একটু সময় দিতে হবে আসল কথা। কারণ আজকাল ছেলে মেয়েদের একটাই মানে তাদের আক্ষেপ এবং তাদের কমপ্লেন যে আমাদের বাবা মায়েরা আমাদের দেখে না ভালো করে। কারণ আমাদের সময় তো মায়েরা বেশিরভাগই হাউস ওয়াইফ ছিলেন, ওনাদের ছিলই যে মানে বাচ্চাদের সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করা। কিন্তু এখন বেশিরভাগ আবার দেখা যাচ্ছে ওয়ার্কিং ওমেন। তো যে ওয়ার্কিং লেডি সে কিন্তু বাসায় এসে তার বাচ্চাটার একটু লেখাপড়াটা দেখা, যে আজকে তোমার কী লেখাপড়া, হোমওয়ার্কটা একটু চেক করা, তারপরে তার খাওয়াটা ঠিক মতো হয়েছিল কিনা, সে স্কুলে গিয়ে কীভাবে খেলো। আরেকটা যেটা সমস্যা হয় যে ইউরিন, বেশিরভাগই ওয়াশরুম টুম ভালো থাকে না, দেখা যাচ্ছে যে সারাদিনে হয়তো সে ইউরিন পাস করলো না, জমিয়ে রেখে ইউরিন ইনফেকশন। এবং এই ইউরিন ইনফেকশনটা এত সিভিয়ার হয়, আমি গতকালকে একটা মেয়েকে পেয়েছি যে মানে সে 3 বছর ধরে শুধু অ্যান্টিবায়োটিকই খাচ্ছে, যেটা একটা ভয়ানক অবস্থা। তো এগুলো আর কি বলতে হবে যে সে যাতে ইউরিন জমিয়ে না রাখে। স্কুল কর্তৃপক্ষকে আমরা কিন্তু গেলেই বলি যে আপনারা ওয়াশরুমটাকে একটু ভালো করেন। তো এইরকম আর কি কিছু কিছু ছোটোখাটো টিপসে দেখা যাচ্ছে যে মেয়েটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায় আর কি। এক্ষেত্রে হচ্ছে আমাদের পরিবারের সদস্য যারা রয়েছে, বাবা মা যারা রয়েছে, তাদের ভূমিকাটা এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আরও জানবো আপনার কাছ থেকে, তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আসসালামু আলাইকুম। বয়ঃসন্ধিকাল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়ের পরেই একজন ছেলে বা মেয়ে যুবক এবং যুবতী হয়। তাই আমাদেরকে এই সময় অবশ্যই বাড়তি পুষ্টির প্রয়োজন, কারণ এই সময় যদি আমরা পুষ্টিহীনতায় ভুগি, পরবর্তীতে আমাদেরকে বিশাল একটি সমস্যায় পড়তে হবে। বয়ঃসন্ধিকালে আমাদেরকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ খাবার অন্তর্ভুক্ত করতে হবে খাবারে, যেমন প্রোটিন। এ সময় আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করতে হবে, 15 থেকে 20% প্রোটিন গ্রহণ করা প্রয়োজন। প্রোটিন কোথায় পাবো? মাছ, মাংস, দুধ, ডিম এবং শাকসবজিতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আছে। চর্বি, এ সময় 30% আমাদেরকে, মোট খাবারে 30% আমাদেরকে চর্বি গ্রহণ করতে হবে। তবে দেখা যায় যে বয়ঃসন্ধিকালে ছেলে এবং মেয়েরা ফাস্টফুডের খাবারে খুবই আগ্রহী। এক্ষেত্রে পিতামাতাকে অবশ্যই সতর্ক হতে হবে যেন তারা তাদের ছেলে এবং মেয়েকে ফাস্টফুডের খাবার থেকে দূরে রাখে। হ্যাঁ, খাওয়া যেতে পারে, তবে কিছুটা। ক্যালসিয়াম, প্রতিদিন প্রায় 1500 কিলো ক্যালোরি ক্যালসিয়াম আমাদের গ্রহণ করতে হবে। ক্যালসিয়াম আমরা কোথায় পাবো? মাছ, মাংস, দুধ, ডিম, শাকসবজি সকল খাবারেই আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি। জিঙ্ক, এ সময় আমাদেরকে অবশ্যই জিঙ্ক গ্রহণ করতে হবে, যেহেতু এই সময় বাড়ন্ত বয়স এবং ছেলে মেয়েদের কিছু শারীরিক মানসিক পরিবর্তন এই সময় দেখা দেয়, তাই আমাদেরকে অবশ্যই জিঙ্ক গ্রহণ করতে হবে। এছাড়াও চর্মরোগ ছাড়াও আরও আমাদের বিষণ্ণতা দূর করতেও জিঙ্ক প্রয়োজন। আয়রন, এ সময় আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ আয়রন গ্রহণ করতে হবে, কারণ একটা ছেলে এবং মেয়ে শারীরিক মানসিকতার সাথে সাথেও তাদের বাড়ন্ত যে বৃদ্ধি দরকার, তার জন্য আমাদেরকে অবশ্যই আয়রন গ্রহণ করতে হবে। আয়রন আমরা কোথায় পাবো? আয়রন শুটকি মাছ, শাকসবজি, পালং শাক, পর্যাপ্ত পরিমাণে আমরা আয়রন পেয়ে থাকি। ক্যালোরি, অবশ্যই একটা মেয়েকে 2200 কিলো ক্যালোরি গ্রহণ করতে হবে এবং একটি ছেলেকে 2500 থেকে 3000 কিলো ক্যালোরি গ্রহণ করা উচিত। এ সময় পর্যাপ্ত পরিমাণে আঁশ জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে, প্রায় 25 থেকে 30% আঁশ জাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন, তবে তা জটিল শর্করা হলে ভালো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বয়ঃসন্ধিকালীন খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে ব্যাপারে কিছুটা দিক নির্দেশনা দিয়েছে। বয়ঃসন্ধিকালে আমাদেরকে এ সময় অবশ্যই আঁশ জাতীয় খাদ্য গ্রহণ করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া ফাস্টফুড খাবার সম্পূর্ণ বর্জন করতে বলেছে। ক্যালসিয়াম, এ সময় আমাদেরকে ক্যালসিয়াম গ্রহণ করতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সাথে মোট শক্তির 10% চর্বি থেকে নিতে বলা হয়েছে, তবে তা যেন সম্পৃক্ত চর্বি হয়। আর অসম্পৃক্ত চর্বি আমরা গ্রহণের ক্ষেত্রে ভেজিটেবল অয়েল এবং বাদাম তেল আমরা গ্রহণ করতে পারি।
এ সময় আমাদেরকে 10 থেকে 30% চর্বি গ্রহণ করতে বলা হয়েছে। তবে যাদের এক্ষেত্রে এই সময় দেখা যায় যে হাঁটা চলা কম করা হয় ছেলে মেয়েদের, এছাড়াও অনেকে আছে ঘোরও টাইপ হয়ে যায়, তাই অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ অবেজ পারসন হলে ডায়াবেটিস এবং হাইপারটেনশন ছাড়া আরও নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এ সময় আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে, কারণ পানি গ্রহণ না করলে ত্বকের মলিনতা চলে আসে, ত্বক উজ্জ্বল হয় না, ব্রণের প্রকোপ দেখা দেয়। তাই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে। মোট বাড়তি শক্তির উৎস যেমন চর্বি গ্রহণে অবশ্যই আমাদের সীমাবদ্ধতা রাখতে হবে। তারপর আমাদেরকে লবণ, অবশ্যই 5 মিলিগ্রামের বেশি দৈনিক লবণ গ্রহণ করা ঠিক নয়, কারণ এতে দেখা যায় যে যারা যদি অবেজ পারসন হয় তাহলে তার হাইপারটেনশনের সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমাদেরকে এই সমস্ত খাবার গ্রহণ করতে হবে এবং আমাদের বয়ঃসন্ধিকালীন ছেলে মেয়েদের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ মনে রাখতে হবে যে এ সময় একটি ছেলে বা মেয়ের শারীরিক মানসিকতার সাথে সাথে সামাজিক এবং বুদ্ধিগত বিকাশ হয়। তাই প্রতিদিন রাতে অবশ্যই 1 গ্লাস দুধ আমাদেরকে গ্রহণ করতে হবে, আর পর্যাপ্ত পরিমাণে শাকসবজি তো গ্রহণ করতে হবে, আর উক্ত বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন। ম্যাম, আপনি কিশোরীদের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আমাদের সাথে অনেক কথা শেয়ার করেছেন, কি কি ধরনের কর্মসূচি আপনারা পালন করছেন এবং আপনাদের টিম মেম্বার কারা, অনেকগুলো বিষয় কিন্তু আমাদের আলোচনার মধ্যে এসেছে। একই সাথে আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে খাদ্য অভ্যাস, যেটি সবথেকে গুরুত্বপূর্ণ। এই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই। আমরা যেটা মনে করি যেটা বলেছি যে ভাজা পোড়াটা একেবারেই বাদ দেওয়া উচিত, বাইরের খাবার তো খাওয়াই উচিত না। মোটামুটি একটা আদর্শ খাবার যার ভিতরে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট তিনটাই থাকবে, তার সাথে ভিটামিনসও থাকতে পারে। আজকাল যেমন অনেকে আছে যে কার্বোহাইড্রেট একেবারেই খায় না, মানে এত ডায়েটিং করে যে কার্বোহাইড্রেট একেবারে খায় না, অল্প করে খায়, তারপরে তাদের দেখা যায় যে ওই রুচিটাই নষ্ট হয়ে যায়, রুচি নষ্ট হয়ে যাচ্ছে, খেতে পারে না, তখন আবার তাকে খাওয়ার জন্য আবার হাসপাতালে ভর্তি করতে হয়। তো কাজে এই ধরনের কোনোটা এক্সট্রিমই ভালো না, আমাদের একটা ব্যালেন্স নিয়ে চলতে হবে সবসময়। আর আমি যেটা একটু বলতে চাচ্ছি যে একটু এর মধ্যে বলি যে কিশোরীদের আর একটা যে দুটো সমস্যা আছে, একটা হচ্ছে যে কিশোরীর বিয়ে এবং মাতৃত্ব। এখনও কিন্তু আমাদের কাছে পেশেন্ট আসে 14 বছরে বিয়ে, 15 বছর থেকে বাচ্চা নিয়ে 20 বছর তাদের 4টা বাচ্চা হয়ে গেছে। তা আমার তো অবাক লাগে, আমি বললাম যে কী করে বিয়ে দিল, ওরা বয়স লুকিয়ে রেখে বিয়ে দেয়, যেহেতু 18 বছরের আগে বিয়ে দেওয়ার আইন হওয়ার পরে কিন্তু তারা আইন লঙ্ঘন করছে, এবং তার ফলে হয় কি এই বাচ্চা মেয়েরা একেবারে ওরা কিছু বোঝে না, তাদের নানান ধরনের জটিলতা নিয়ে চলে আসে। একটা তো ইনফেকশন বুঝতে পারে না, দেখা যায় যে ফিমেল পেলভিক অর্গানে যে ইনফেকশন ওটা বেশি হয়, তারপর কতগুলো জিনিস যে তার ব্লিডিং বেশি হচ্ছে সে বুঝে না, সে মনে করছে যে আমার শরীর থেকে সব দূষিত রক্ত চলে যাচ্ছে, এটা ভালো, কিন্তু আসলে কখনোই ভালো না। এবং আপনার কথার প্রেক্ষিতে আমরা একটা ছোট রিপোর্টের কথা বলতে পারি যে জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংকের একটা রিপোর্ট কিন্তু বলছে যে বাংলাদেশে প্রায় প্রতি বছরে এই যে আপনি যেটি বলছেন যে কম বয়সে বিয়ে হচ্ছে, গর্ভধারণ করছে, এবং সেটির কারণে কিন্তু প্রায় 4000-এর মতো নারী শিশু, অর্থাৎ খুব কম বয়সী শিশুরা কিন্তু মৃত্যুবরণ করছে গর্ভকালীন জটিলতার কারণে। ম্যাম, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু আমরা আজকে আলোচনা করলাম কিশোরীদের নিয়ে, তাদের শারীরিক এবং মানসিক যে সমস্যাগুলো হয়ে থাকে এবং কিভাবে আসলে এই সমস্যাগুলোকে কমানো যায় সেই সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য আমাদেরকে দিলেন। ধন্যবাদ জানাচ্ছি আবার এবং শুভকামনা। ধন্যবাদ আপনাকে এবং এনটিভির দর্শকদের যারা শুনেছেন ধৈর্য ধরে অনুষ্ঠান, এবং আশা করি কেউ না কেউ এটা ফলো করবেন এবং ভালো করবেন ভবিষ্যতে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ডেন্টিস্ট্রি যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মুখগহ্বর এবং দাঁত, এই বিষয়টি বিবেচিত হয়েছে 2007-এ প্রথম ওরাল হেলথে করা হয়, এবং ওই এফডিআইয়ের যে প্রেসিডেন্ট এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে তার জন্মদিনে 12ই সেপ্টেম্বর প্রতিপালন করা হতো। তো সেই বিষয় যেহেতু এফডিআই এবং অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে ওরাল হেলথ ডে এই ডেটা যদি সাংঘর্ষিক না হয়, এর জন্য এটার পরিবর্তন করা হয়েছে 2014 থেকে, এটাকে নেওয়া হয়েছে 20 তারিখে। তো প্রত্যেক বছর এই সংগঠন থেকে একটি প্রতিবাদ্য জনগণের উদ্দেশ্যে দেওয়া হয়। এবারের প্রতিবাদ্যটা হ্যাপি মাউথ হ্যাপি মাইন্ড।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।